ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ তোমাদের সাথে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে গণনা বা ট্রয়সিওমেট্রি, আর একটা হচ্ছে দ্রবণের শক্তি বা স্ট্রেংথ, যেখানে তোমরা নর্মালিটি, মোলারিটি, মোলালিটি এই সমস্ত ব্যাপারগুলো পাবে। এখন দেখো, আমাদের ক্লাস 11-এর যেটা ফার্স্ট চ্যাপ্টার, সেটার আজকেরটা বলতে পারো শেষ ক্লাস থিওরির, মানে থিওরি পার্টটা আজকেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে ভিডিওটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও। এই ভিডিওর লাস্টের দিকে গিয়ে আমি তোমাদেরকে মডেল কোশ্চেন দেওয়ার ব্যাপারটাও বলে দেবো, কীভাবে পাবে তোমরা। আর লাস্টে একটু তোমাদের সাথে আলোচনাও আছে, তাহলে শেষ পর্যন্ত একটু মন দিয়ে অবশ্যই দেখে নাও। প্রথমেই আসা যাক ট্রয়সিওমেট্রির ব্যাপারে, অর্থাৎ রাসায়নিক সমীকরণ থেকে গণনা বা ট্রয়সিওমেট্রি। এই ব্যাপারটা কীরকম দেখো, যখন আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া লিখি সমীকরণ দিয়ে, আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ তো করেছি অলরেডি আগেই। তো আমি এখানে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরো A+B থেকে উৎপন্ন হচ্ছে C+D। এটা ধরো একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। এখন যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে সেগুলোকে কি বলা হয়? বিক্রিয়ক পদার্থ বা রিয়েক্ট্যান্টস বলা হয় ইংরেজিতে। আর যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোকে কি বলা হয়? বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস। এগুলো অলরেডি আমরা আশা করি জানি। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে, মানে সমীকরণের সাহায্যে আমরা কি কি জিনিস বুঝতে পারি? মানে কি কি বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কি কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে, সেটা আমরা প্রথমত বুঝতে পারি। অর্থাৎ পদার্থগুলোর নামগুলো আমরা দেখতে পাচ্ছি, কোন কোন পদার্থগুলো বিক্রিয়া করছে এবং কোন কোন পদার্থগুলো উৎপন্ন হচ্ছে। এছাড়াও এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে এদের পরিমাণগত একটা সম্পর্কও কিন্তু এই সমীকরণের মধ্যে রয়েছে। পরিমাণগত সম্পর্ক বলতে কি না, কতটা বিক্রিয়ক থেকে কতটা বিক্রিয়াজাত পাওয়া যাচ্ছে, বা কতটা বিক্রিয়াজাত পেতে গেলে কতটা বিক্রিয়ক নিতে হবে, এরকম একটা পরিমাণগত সম্পর্কেও কিন্তু এক্ষেত্রে রয়েছে, সমীকরণের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে। যেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে গণনা বা ট্রয়সিওমেট্রি বলা হচ্ছে। মানে ব্যাপারটা কি জানো তো, যে রাসায়নিক সমীকরণে যে পরিমাণগত সম্পর্কের ভিত্তিতে গণনা করা হয় সেইটাকেই আমরা ট্রয়সিওমেট্রি বলবো। এখন এটা সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করলে দেখো বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, এই যে পদার্থগুলো বিক্রিয়া করেছে, এদের পরিমাণটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এক নম্বর হচ্ছে ওজন দ্বারা প্রকাশ করতে পারি পদার্থের পরিমাণকে, যে কত গ্রাম এ কত গ্রাম বি বিক্রিয়া করছে, তারপর কত গ্রাম সি কত গ্রাম ডি উৎপন্ন করছে। অথবা আরেকটা ভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে আয়তন। তবে আয়তনটা সবসময় যায় না, এটা শুধুমাত্র গ্যাস যদি হয়, মানে গ্যাসীয় পদার্থ যদি কোথাও উৎপন্ন হয় বা এখানে বিক্রিয়া করে, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে আয়তন দ্বারা পরিমাপটাকে প্রকাশ করা যায়। তাহলে এই পদার্থগুলোর মধ্যে টোটাল ৩ ধরনের গণনা আমরা করতে পারবো। একটা হচ্ছে ওজন সংক্রান্ত গণনা করা যেতে পারে, মানে একটার ওজন আরেকটার ওজনের মধ্যে কিরকম রিলেশন। আরেকটা হচ্ছে ওজনের সাথে আয়তনের কিরকম রিলেশন আছে, অর্থাৎ একটার ওজন থেকে অপরটার আয়তন এরকম বের করা যেতে পারে। আর একটা হচ্ছে আয়তন রিলেশন, মানে সবগুলোরই যদি দুদিকেই ধরো গ্যাসীয় পদার্থ থাকলো, তাহলে কত আয়তনের বি থেকে কত আয়তনের সি তৈরি হলো, এই ধরনের। আমরা দেখো ডিটেলসে সবগুলোরই একটা একটা করে আসবো, তখন খুব সহজ হয়ে যাবে। এখন হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, শুধু এইটুকু জেনে রাখো যে ৩ ধরনের গণনা করা যায়: ওজন আয়তন, মানে এই দুটোকে কম্বিনেশন করে। আরেকটা কি হচ্ছে? আয়তন। এই ওজন আর আয়তনকে কম্বিনেশন করে যত রকম হচ্ছে আর কি। প্রথমে তাহলে আমরা দেখব ওজন সংক্রান্ত গণনা। এর জন্য একটা উদাহরণ নিয়েছি, দেখো C+O2 থেকে CO2 উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের যে বিক্রিয়াটা, খুব সহজ একটা বিক্রিয়া, সবাই জানো। কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে এই যে বিক্রিয়াটা, এখানে শুধুমাত্র যে আমরা নামগুলো জানতে পারছি, যে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, শুধু নামগুলো নয়, এদের মধ্যে একটা পরিমাণগত সম্পর্কও দেখো আমরা জানতে পারবো। কিরকম ভাবে না, এই যে বিক্রিয়ার সমীকরণটা নেওয়া হচ্ছে, এটা কিন্তু সবসময় মনে রাখবে সমিত সমীকরণ নেওয়া হবে, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে। তার মানে কি, ব্যালেন্সড ইকুয়েশন থাকবে। ব্যালেন্সড ইকুয়েশন থাকলে তবে পরেই আমরা কিন্তু ওই পরিমাণগত সম্পর্কটা পাবো। এখন তো এই সমীকরণটার থেকে আমরা কি কি বলতে পারি না, নর্মালি আমরা যেগুলো বলতে পারি সেগুলো আগে দেখে নিচ্ছি। এটা আমরা বলতে পারি, দেখো, যে একটা কার্বন পরমাণুর সাথে একটা অক্সিজেন অণুর বিক্রিয়ায় একটা কার্বন ডাইঅক্সাইড অণু উৎপন্ন হয়েছে। এছাড়া মোল দিয়ে আরেকটা বলা যায়, দেখো, যে ১ মোল কার্বনের সাথে ১ মোল অক্সিজেন অণু বিক্রিয়া করে ১ মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। এখন ১ মোল বলে কি করে বুঝছি না, এদের যে সহগগুলো থাকবে, এদের যে কোএফিসিয়েন্টগুলো থাকবে, এখানে যদি ধরো ২ থাকতো তাহলে এটা ২ মোল হয়ে যেত। এখানে ৩ থাকলে এটা ৩ মোল হয়ে যেত। কিছু নেই মানে ১ আছে ধরতে হবে। তাহলে এটা ১ মোল, এটাও ১ মোল। দেখো, এর আগেও কিছু নেই আর এর আগেও কিছু নেই, তাহলে এটা হচ্ছে ১ মোল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ১ মোল কার্বন আর ১ মোল অক্সিজেন বিক্রিয়া করে ১ মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। মোল দিয়ে আমরা এটা বলে দিতে পারি। কিন্তু যাই হোক, শুধুমাত্র মোলের ব্যাপারটা তো নয়, এখানে আমরা দেখব ওজন সংক্রান্ত গণনা, অর্থাৎ ওজন হিসাবে কিরকম এদের মধ্যে রিলেশন আছে। এখন দেখো, কার্বনের ক্ষেত্রে এটা তো কার্বন পরমাণু, তাহলে এর পারমাণবিক ভর ভাবো।
কার্বনের পারমাণবিক ভর কিভাবে করা হয় অলরেডি আমি ভিডিও দিয়েছি। যদি পারমাণবিক ভর আণবিক ভর না দেখে থাকো ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আমি দরকার হলে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশানগুলো একটু দেখবে। ডেসক্রিপশনে মাঝে মধ্যে কিছু কিছু জিনিস দেওয়া হয়। তো যাই হোক, তাহলে 6C12, তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা হয়। তার মানে এর যেটা ভর সংখ্যা সেইটাই হবে পারমাণবিক ভর। অলরেডি আমি দেখবে পারমাণবিক ভরের ভিডিওতে বলেছি এগুলো। তো যাই হোক, তাহলে এটা বলতে পারি আমরা 12 গ্রাম কার্বন বিক্রিয়া করছে। এখানে দেখো অক্সিজেনের দুটো পরমাণু আছে, একটা অণু মানে দুটো পরমাণু। তার মানে অক্সিজেনের ক্ষেত্রে দেখবে উপরে থাকে 16, তাই তো, 8 ও 16। তাহলে পারমাণবিক ভর হচ্ছে 16, তার মানে আণবিক ভর কত হবে 32। তাহলে এটা হবে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। যদি ক্যালকুলেট করো কার্বন 12 আর দুটো অক্সিজেন 16 দুগুণে 32, টোটাল আসবে 44 গ্রাম। তার মানে এইটা আমাদের দেখো একটা ওজন সংক্রান্ত রিলেশন আমরা পেয়ে গেলাম, যে 12 গ্রাম কার্বনের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এই যে রিলেশনটা আমরা পেয়ে গেলাম, এর থেকে আমরা যে কোনো জিনিসের পরে গণনা করে দিতে পারবো এই সমীকরণ সম্পর্কিত। মানে কি এখান থেকে আমরা বুঝতে পারছি দেখো, যে 12 গ্রাম কার্বনকে যদি আমরা পোড়াই অক্সিজেনে, মানে বায়ুতে যদি দহন করি, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। একটা রিলেশন পেয়ে যাচ্ছি দেখো ওজনের সাথে ওজনের। আচ্ছা, উল্টা দিক থেকেও বলা যায় যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি আমরা পেতে চাই, তাহলে 12 গ্রাম কার্বনকে দহন করতে হবে, এটা বলা যেতে পারে। এরকম কোশ্চেন দিতে পারে অনেক সময় যে 33 গ্রাম হয়তো দিয়ে দিল তোমাকে, 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি পেতে চাও তাহলে কত গ্রাম কার্বনকে দহন করতে হবে, কত গ্রাম কার্বন দহন করতে হবে, এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে। এগুলো কিভাবে বের করবে না, প্রথমে সমীকরণ লিখবে, তারপরে তাদের ভর হিসেবে রিলেশনটা লিখবে। এই মোলের রিলেশনটা আমাদের দরকার হবে না, ওটা জাস্ট তোমাদেরকে আমি দেখালাম যে মোলের যেমন সম্পর্ক পায় সেরকম ওজনেরও সম্পর্ক পায়। তাহলে এই ভর হিসেবে রিলেশনটা লেখার পর এটা ঐকিক নিয়মের নর্মাল অঙ্ক, যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে প্রয়োজন হয় 12 গ্রাম কার্বন, তাহলে 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম কার্বন প্রয়োজন হবে। খুব সহজ অঙ্ক দেখো, মানে বুঝতে পারলে খুবই ইজি, যে কোনো জিনিসই বুঝতে পারলে খুব ইজি, বুঝতে না পারলে মনে হয় যেন মাথায় আকাশ ভেঙে পড়লো এরকম, মানে এতটাই জটিল লাগে, কিন্তু এগুলো খুব সহজ জিনিস দেখো। এরপরে নেক্সট আমরা দেখবো ওজন আয়তন সংক্রান্ত গণনা। দেখো এটার জন্য যে উদাহরণটা নিয়েছি সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়। এটা অক্সিজেন উৎপাদনের পরীক্ষাগার পদ্ধতি, অলরেডি অনেকেই জানো। দেখবে 2KClO3 থেকে যদি হিট করা হয় তাহলে 2KCl + 3O2, এখানে হিট সাইনটা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা দেখব যে KClO3 আর অক্সিজেনের মধ্যে যদি ওজন আয়তন সম্পর্কিত গণনা করা যায়, মানে অক্সিজেনটা তো গ্যাস, তাহলে সেই হিসাবে যদি আমরা করতে পারি, তাহলে KClO3 এটার যদি আমরা ওজন হিসাব করতে যাই, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা উপরে দেখবে থাকে 39, অর্থাৎ এর পারমাণবিক ওজন 39। ক্লোরিনের হচ্ছে তোমার 35.5 গড় ওজনটা আছে, তা পটাশিয়ামের আসছে 39, 39.1ও আসে অনেক সময়, যাই হোক 39 লিখলেই হবে। আর অক্সিজেনের ক্ষেত্রে 16 করে। তাহলে সবগুলো যদি আমরা হিসাব করি তাহলে দেখবে 2 ইন্টু যতটা আসছে এটা টোটাল মানটা আসবে 245 গ্রাম করে দিচ্ছি আমরা এখানে। পারমাণবিক ওজনটাকে গ্রামে প্রকাশ করে দিচ্ছি, তাহলে গ্রাম পারমাণবিক ওজন চলে আসছে। আচ্ছা, এটার ক্ষেত্রে অক্সিজেনে দেখো, অক্সিজেন একটা অণু, মানে অক্সিজেন অণুটা এসটিপিতে 22.4 লিটার আয়তন দখল করে যদি 1 মোল হয়, কিন্তু এখানে তো 3 মোল রয়েছে। অক্সিজেনটা 3 মোল, এটা যেমন 2 মোল ছিল ওই জন্য 2 দিয়ে গুণ করে এটাকে নিয়ে আসা হয়েছে 245। এটার ক্ষেত্রে 3 মোল, তার মানে 3 ইন্টু 22.4 লিটার, মানে এরকম ভেঙেও লিখতে পারো 3 ইন্টু 22.4 লিটার এসটিপিতে বলে উল্লেখ করে দেবে, কারণ এটা সব টেম্পারেচার প্রেসারে হবে না, শুধু এসটিপিতে হবে। অথবা একবারেও তুমি লিখে দিতে পারো, এটা যদি গুণ করো তাহলে আসছে দেখো 22 3 66, মানে 67.2 লিটার এরকম আসবে নাকি, 67.2 লিটার। আশা করি ঠিকই আছে, একটু দেখে নেবে। তাহলে দেখো এখানে একটা রিলেশন আমরা পেয়ে গেলাম, যে 245 গ্রাম KClO3 থেকে আমরা পাবো 67.2 লিটার অক্সিজেন এসটিপিতে। তার মানে এরপরে তোমার যদি কোনো একটা ওজন দেওয়া থাকে KClO3 থেকে, ধরো তোমাকে বলা থাকলো যে 1 কেজি KClO3 থেকে কতটা অক্সিজেন উৎপন্ন হবে, ঐকিক নিয়মের অঙ্ক সহজভাবেই করে নেওয়া যাবে, যে এত গ্রাম থেকে এত লিটার পাওয়া যায়, তাহলে 1 কেজি থেকে মানে 1000 গ্রাম থেকে কত লিটার পাওয়া যাবে, নর্মাল অঙ্ক। বা তোমাকে বলে দেওয়া থাকলো যে ধরো 50 লিটার অক্সিজেন পেতে গেলে আমাদের কতটা KClO3 হিট করতে হবে বা কতটা KClO3 প্রয়োজন, তাহলে ওটার থেকে এটা পাওয়া যায়, তাহলে 50 লিটার থেকে কত পাওয়া যাবে, জাস্ট ঐকিক নিয়মের অঙ্ক করে দিলেই হয়ে যাবে, খুব সহজ সহজ অঙ্ক আছে। আরেকটা ব্যাপার বলে রাখছি, তোমাদের অঙ্কন নিয়ে হয়তো কারো কারো ভীতি থাকতে পারে, কেমিস্ট্রি অঙ্কগুলোর ব্যাপারে বলছি। তো এইটা নিয়ে ভয় করার কিছু নেই, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যত ধরনের অঙ্ক তোমাদের আসে পরীক্ষাতে
সব অঙ্কগুলোই করে দেওয়া হবে। বেশ কটা করে উদাহরণ দিয়ে মানে ২ টো বা ৩ টে যতগুলো সম্ভব হবে, যতগুলো সম্ভব উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দেওয়া হবে যাতে তোমরা সবই করতে পারো। মানে যত ধরনের অঙ্ক আসবে সবই তোমরা করতে পারবে। নেক্সট আমরা আসবো আয়তন সংক্রান্ত গণনা। দেখো এই গণনাটার ক্ষেত্রে সবগুলো গ্যাস হওয়া প্রয়োজন, মানে যার সাথে যার গণনা করবে সেগুলো সব গ্যাস হওয়া প্রয়োজন, কারণ দুটো ক্ষেত্রে আয়তন নিতে হবে। তাহলে এখানে উদাহরণ যেটা নিয়েছি দেখো, কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া, উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদেরকে আয়তন হিসাবে এদেরকে বার করতে হবে। আয়তনের রিলেশনটা তোমরা দেখেই অনেকে বুঝতে পারছো যে কীরকম আসবে, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, তা যদি নর্মাল মোল হিসাবে দেখতাম তাহলে তো 2 মোল এটার সাথে সিওর সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে 2 মোল কার্বন ডাইঅক্সাইড, তাই তো? মোল হিসেবে নর্মাল এটা হয়। কিন্তু যদি আমরা আয়তন হিসাবে দেখি তাহলে দেখো 1 মোল মানে হচ্ছে এসটিপিতে 22.4 লিটার। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 22.4 লিটার, এটা বলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে শুধু 22.4 লিটার আসবে কারণ এটার 1 মোলই আছে, এর সহগ 1। আচ্ছা, এটার ক্ষেত্রে 2 মোল, এটা 2 ইন্টু 22.4 লিটার। মানে এদের তিনজনকার মধ্যেই দেখো রিলেশন আমরা পেয়ে গেলাম। তাহলে রিলেশন যখন পেয়ে যাচ্ছ, এখান থেকে যাই অঙ্ক আসুক তোমরা করে দিতে পারবে। মানে যদি তোমাকে বলে যে 50 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে গেলে কতটা কার্বন মনোক্সাইড প্রয়োজন বা কতটা অক্সিজেন প্রয়োজন, যে কোনো জিনিস তুমি বের করে দিতে পারবে, কারণ তিনজনকার মধ্যেই তুমি রিলেশন পেয়ে গেছো লিটারে। এটা দেখো আয়তন সংক্রান্ত গণনা, অর্থাৎ দুজনকারই আয়তন দেওয়া থাকবে। তাহলে এই গণনাগুলো বোঝা গেল, এগুলো খুব সহজ জিনিস। মানে ইকুয়েশনটা দেখেই তুমি বলতে পারবে যে কত গ্রাম বা কত লিটার, ওদের মধ্যে কীরকম কী সম্পর্ক হবে। ইকুয়েশনটা শুধুমাত্র জানতে হবে। অনেক সময় ইকুয়েশনটা দেয়া থাকে, আর অনেক সময় কী হয় সহজ বিক্রিয়া থাকে, সেক্ষেত্রে ইকুয়েশন নাও দেওয়া থাকতে পারে। খুব সহজ ইকুয়েশন, ধরো এটা যেমন কার্বন মনোক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, বা KClO3 হিট করলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হয়। এই ধরনের সহজ দু একটা ইকুয়েশন দিতে পারে। তবে এই ধরনের অঙ্কগুলো আবার বলে রাখি, এই অঙ্কগুলো কিন্তু এখন আসছে না পরীক্ষায় সেরকম। তোমাদের যেটা মেইন টাইপের অঙ্ক আসে সেটা হচ্ছে ওই মোল সংক্রান্ত, তারপর তোমার তুল্যাঙ্ক ভার সংক্রান্ত, স্থূল সংকেত আর আণবিক সংকেত সংক্রান্ত। এই 3টে টাইপেরই মেনলি অঙ্ক আসে তোমাদের। তো আমাদের নেক্সট ক্লাসটা অঙ্কের নিয়ে হবে, কারণ আজকে তো থিওরিটা শেষ হয়ে যাবে। তাহলে পরের দিন ফার্স্ট চ্যাপ্টারে যত ধরনের অঙ্ক আসে সেই নিয়ে একটা ক্লাস হবে। তাহলে সেই দিনে সব করিয়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই। নেক্সট আমরা একটা দেখো খুব মজার এবং খুব ছোট্ট একটা জিনিস আসবো, লিমিটিং রিএজেন্ট। এই বিষয়টা কি বটে একটু দেখে নেবো। দেখো লিমিটিং রিএজেন্টে কি বটে না, যখন আমরা বিক্রিয়া করাই, কোনো একটা বিক্রিয়া করাচ্ছি, ধরো A+B বা A+2B ধরো আছে, তার থেকে 3C তৈরি হলো। তাহলে এই ধরনের ধরো একটা ইকুয়েশন আমরা পেয়েছি। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী যত মোল নেওয়া হবে, অর্থাৎ এটা দেখো 1 মোল A এর সাথে 2 মোল B এর বিক্রিয়া হবে, তাই তো? আর সি কতটা উৎপন্ন হবে? 3 মোল সি উৎপন্ন হবে। তার মানে কি আমরা 1 মোল এ আর 2 মোল বি এদের মধ্যে বিক্রিয়া করছে। তা কিন্তু যখন আমরা বিক্রিয়া করাবো তখন সবসময় তো এরকম 1 মোল এ নিয়ে আসা বা 2 মোল বি নিয়ে আসা এটা সম্ভব নাও হতে পারে। তুমি বেশ কিছুটা এ নিয়ে নিলে, বেশ কিছুটা বি নিয়ে নিলে, দিয়ে বিক্রিয়া ঘটালে। সবসময় ওদের পরিমাণ মেপে নিয়ে আসা তো সম্ভব নয়। মানে ওদের সমীকরণ অনুযায়ী যতটা পরিমাণ দরকার সেই অনুযায়ী মেপে নিয়ে এসে বিক্রিয়া করাটা অনেক সময় সম্ভব নয়। তার জন্য কি করা হয় যে যতটা খুশি নিয়েই চলে আসা হলো। এখন যতটা তুমি এ নিয়ে এলে, যতটা বি নিয়ে এলে, তাতে কি দেখা যাবে যে এদের রিলেশন যেরকম সেই অনুযায়ী ওরা বিক্রিয়া করবে। বিক্রিয়া করতে কোনো একটা অবশ্যই আগে শেষ হয়ে যাবে। মানে যেটার আনুপাতিক পরিমাণ কম আছে সেইটা দেখবে আগে শেষ হয়ে যাচ্ছে, এবং যখনই ওটা শেষ হয়ে গেল, ধরো তুমি যদি বিটা কম নাও, যতটা দরকার তার থেকে কম নিয়েছ, তাহলে বিটা আগে শেষ হয়ে যাবে এবং টোটাল বিক্রিয়াটা তখন স্টপ হয়ে যাবে। বা তুমি যদি এটা কম নাও, যতটা দরকার সমিত সমীকরণ অনুযায়ী যতটা দরকার তার থেকে যদি কম নাও, তাহলে কি হবে, এটা আগে শেষ হয়ে যাবে এবং বিক্রিয়াটা ওইখানেই স্টপ হয়ে যাবে। কিন্তু বি তোমার পড়ে থাকলেও কোনো মানে বিক্রিয়া আর কিন্তু হবে না, কারণ যেটা শেষ হয়ে একটা যদি শেষ হয়ে যায় তাহলে টোটাল বিক্রিয়াটাই তখন স্টপ হয়ে যাবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে যেটার আনুপাতিক পরিমাণ তুমি কম নিচ্ছ সেইটাকে বলা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। ব্যাপারটা বোঝা গেছে? ওর লিমিটটা দিয়ে দিচ্ছে, মানে ওর বেশি আর বিক্রিয়া সম্ভব নয়। তা লিমিটিং রিএজেন্ট নামটা শুনেই বুঝতে পারছো যে বিক্রিয়া সমিত সমীকরণ অনুযায়ী যে বিক্রিয়ক পদার্থটার পরিমাণ কম থাকে সেইটাকে বলা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। ব্যাপারটা বোঝা গেছে? খুব সহজ জিনিস, মানে যেটা তুমি কম নিচ্ছ সেটাই হচ্ছে লিমিটিং রিএজেন্ট। মানে যতটা ওর বিক্রিয়া করার কথা তার থেকে তুমি কম নিয়েছো। এখন এখানে মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে দেখো তাহলে, যে লিমিটিং রিএজেন্টের পরিমাণটার উপর ভিত্তি করেই কিন্তু পুরো বিক্রিয়াটা হবে। মানে ও যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রিয়াটা হবে, তারপরেই তো বন্ধ হয়ে যাবে। এবং ওর পরিমাণ অনুযায়ী তোমার কিন্তু বিক্রিয়াজাত পদার্থ তার মানে উৎপন্ন হবে। তোমার যেটা এক্সেস থেকে যাবে সেটার উপর কিন্তু নির্ভর করছে না, যেটা কম নিয়েছো তার উপর নির্ভর করছে যে বিক্রিয়াটা কত দূর যাবে।
কারণ ওটা আগে শেষ হয়ে যাবে, বিক্রিয়াটাও বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো উদাহরণ হিসাবে আমরা হেবার পদ্ধতিতে যে অ্যামোনিয়া প্রস্তুতি সেই বিক্রিয়াটা নিয়েছি। দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। খুব সহজ একটা রিয়েকশন, তোমরা পড়ে এসছো ছোটোবেলা থেকে মানে 9-10 থেকে অন্তত অবশ্যই পড়ে এসছো যে N2 + 3H2 থেকে 2NH3। তারপরে মোল হিসাবে যদি রিলেশন আমরা দেখি তাহলে এটা কি আসবে, 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করবে 3 মোল হাইড্রোজেনের সাথে এবং উৎপন্ন করবে 2 মোল অ্যামোনিয়া, তাই তো? এটা আমরা বলতে পারি সহগগুলো অনুযায়ী মোলটা বলে দেওয়া যায় খুব সহজেই, কোনো অসুবিধা নেই। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আয়তনও এইভাবে বলে দেওয়া যায়। এটা 1 আয়তন নাইট্রোজেনের সাথে 3 আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করবে এবং 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করবে। যদিও ওটা আমাদের এখন দরকার নেই, এখন আমাদের মোলটা দিয়ে দেখব। তা যাই হোক, তাহলে এইটা হচ্ছে ওদের রিলেশন যে 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করবে কার সাথে, 3 মোল হাইড্রোজেনের সাথে, আর 2 মোল অ্যামোনিয়া তৈরি করবে। এখন ধরো তুমি যদি নাইট্রোজেন আর হাইড্রোজেনে বিক্রিয়া করিয়ে অ্যামোনিয়া তৈরি করতে চাও, তাহলে এরকম তো হতেই পারে যে তুমি 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন পুরোপুরি ওদেরকে আলাদা করে নিয়ে আসতে পারলে না। যা হোক একটা পরিমাণ নিয়ে এসছো, অ্যামোনিয়া তৈরি করেছো। সাধারণত এরকমই হয়, দেখবে ঘটনাগুলো বাস্তবে তো এরকমই করা হয় রিয়েকশনগুলো। তাহলে এখন ধরো তুমি যেটা নিয়েছো পরিমাণ, সেই পরিমাণটা হচ্ছে ধরো দেখা গেল যে 4 মোল নাইট্রোজেন নিয়েছো তুমি, আর 6 মোল হাইড্রোজেন নিয়েছো, এটা বাস্তবে নিয়েছো। তাহলে কি উৎপন্ন হবে এবং কি ব্যাপারটা ঘটবে সেটা আমরা দেখব, এবং সবথেকে আগে দেখব যে লিমিটিং রিএজেন্ট এক্ষেত্রে কে আছে। দেখো এখানে নাইট্রোজেনের পরিমাণটা 4 মোল আছে আর হাইড্রোজেনেরটা 6 মোল আছে। এটা কম সংখ্যা দেখেই কিন্তু বলে দেওয়া যাবে না যে এটাই লিমিটিং রিএজেন্ট। এটা কিন্তু মোটেই বলা যাবে না, কারণ আনুপাতিক পরিমাণ যার কম হবে সেটা লিমিটিং রিএজেন্ট হবে। এর আনুপাতিক পরিমাণ কম কিনা সেটা আগে দেখতে হবে। তাহলে দেখো 3 মোল বা এটা দিয়ে যদি দেখি, 1 মোল নাইট্রোজেনের জন্য আমাদের প্রয়োজন 3 মোল হাইড্রোজেন, তাই তো? তার সাথে বিক্রিয়া করবে। তাহলে 4 মোল নাইট্রোজেনের জন্য কতটা প্রয়োজন হবে? 1 মোলের জন্যে যদি 3 মোল প্রয়োজন হয়, তাহলে 4 মোলের জন্যে 4 3 12 মোল দরকার হবে। কিন্তু নিয়েছো কত? 6 মোল। তার মানে বুঝতে পারছো লিমিটিং রিএজেন্ট হচ্ছে এটা 12 মোল দরকার ছিল। এটা 4 মোল নিয়েছো মানে এটা 12 মোল দরকার ছিল, কিন্তু তোমার নেওয়া হয়েছে 6 মোল। তার মানে এইটা আগে শেষ হয়ে যাবে, হাইড্রোজেনটা আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার লিমিটিং রিএজেন্ট আমরা বলতে পারি। তার মানে বুঝতে পারছো যে সংখ্যাটা দেখে কিন্তু বলা যাবে না, আনুপাতিক পরিমাণটা দেখতে হবে যে কার কম আছে। তাহলে হাইড্রোজেন আগে শেষ হয়ে যাবে, এটা লিমিটিং রিএজেন্ট। তাহলে এর অনুযায়ী পুরো বিক্রিয়াটা ঘটবে এবং প্রোডাক্টটাও তৈরি হবে। তাহলে কতটা নাইট্রোজেন বিক্রিয়া করবে সেটা আমরা দেখব, আর কতটা অ্যামোনিয়া তৈরি হবে সেটাও আমরা দেখব। তাহলে 6 মোলের জন্যে দেখো আমরা যদি রিলেশনটা আগে দেখি যে 3 মোল হাইড্রোজেন এর সাথে যদি আমরা বিক্রিয়া করাই 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করবে, তাই তো? এটা আমরা তো দেখতেই পাচ্ছি রিলেশন এইখানে। আচ্ছা, তাহলে 6 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে কতটা? 6 মোলের জন্য 3 মোলের জন্য যদি 1 মোল হয়, তাহলে 6 মোলের জন্য হবে 2 মোল নাইট্রোজেন। 2 মোল নাইট্রোজেন এখানে বিক্রিয়া করছে দেখো। তাহলে কিছুটা নাইট্রোজেন উদ্বৃত্ত রয়ে যাবে। উদ্বৃত্ত কতটা থাকবে? না 2 মোল তো বিক্রিয়া করে নিয়েছে, আর তুমি নিয়েছিলে 4 মোল। তাহলে বাকি থেকে যাচ্ছে 2 মোল। তাহলে 2 মোল নাইট্রোজেন কিন্তু উদ্বৃত্ত থেকে যাচ্ছে, অর্থাৎ বাকি পড়ে রয়ে যাচ্ছে। আর 2 মোল বিক্রিয়া করছে 6 মোলের সাথে। তাহলে উৎপন্ন করবে কতটা অ্যামোনিয়া সেটাও আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো যখন 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করেছিল তখন 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। এটাও আমরা ঐকিক নিয়ম হিসেবে করে নিতে পারি যে 1 মোল নাইট্রোজেন থেকে উৎপন্ন হচ্ছে তোমার 2 মোল অ্যামোনিয়া, তাই তো? এটা আমরা রিলেশন থেকেই দেখতে পাচ্ছি NH3। আচ্ছা, এখানে যেটা তোমার বিক্রিয়া করছে, তাহলে 2 মোল বিক্রিয়া করেছে নাইট্রোজেন, আর 2 মোল তো পড়ে আছে। তাহলে 2 মোল নাইট্রোজেন থেকে কতটা উৎপন্ন হবে? তাহলে 2 মোল নাইট্রোজেন থেকে আমাদের পাওয়া যাবে 4 মোল অ্যামোনিয়া। এটা আমরা বলতেই পারি। তার মানে বিক্রিয়াতে 4 মোল অ্যামোনিয়া আমাদের তৈরি হবে। এটা দেখো আমরা পেয়ে যাচ্ছি। তার মানে ব্যাপারটা বোঝা গেল, পুরো হাইড্রোজেনটা শেষ হয়ে যাবে, 2 মোল নাইট্রোজেন লাস্টে পড়ে থাকবে, আর 4 মোল অ্যামোনিয়া টোটাল উৎপন্ন হবে। টোটাল দেখো ক্যালকুলেশনটা হলো কিন্তু এই হাইড্রোজেনের উপর বেস করে, মানে হাইড্রোজেনটা আগেই গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তার জন্য এটাকে লিমিটিং রিএজেন্ট বলা হয়। তাহলে লিমিটিং রিএজেন্টের সংজ্ঞাটা আমি আরেকবার বলে দিচ্ছি, যদিও পরীক্ষায় হয়তো সংজ্ঞা আসবে না, কিন্তু জেনে রাখা দরকার লিমিটিং রিএজেন্টটা কী, কারণ এই ধরনের ক্যালকুলেশন দিয়ে দিতে পারে। তখন তোমাকে ওই লিমিটিং রিএজেন্টটা ধরে কিন্তু পুরো ক্যালকুলেশনটা করতে হবে। যদি এই জায়গাটা বুঝতে না পেরেছো তাহলে আরেকবার ব্যাক করে নিয়ে যে আরেকবার ভিডিওটা চালিয়ে দেখে নেবে, মানে এই লিমিটিং রিএজেন্টের জায়গাটা, তাহলে দেখবে খুব সহজেই বুঝতে পারবে। এটা খুব সহজ জিনিস, আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে লিমিটিং রিএজেন্টের সংজ্ঞাটা আমরা বলতে পারি যে বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী সর্বনিম্ন পরিমাণে উপস্থিত বিক্রিয়কটাকেই বলা হচ্ছে লিমিটিং রিএজেন্ট।
নেক্সট আমরা যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে দ্রবণের শক্তি বা মাত্রা বা স্ট্রেংথ বলতে পারি। এটা তোমাদের ক্লাস 11 এর বইয়ে হয়তো হেডিংটা অন্যভাবে করা আছে যে দ্রবণে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত গণনা, এরকমভাবে করা আছে। কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা দ্রবণের শক্তি বা মাত্রাগুলো নিয়ে আলোচনা হবে, অর্থাৎ দ্রবণের স্ট্রেংথ নিয়ে আলোচনা হবে। এখন দেখো এটা ক্লাস 12 এও কিন্তু আছে, একদম সেম জিনিস আছে, এবং ক্লাস 12 এ একটা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে দেখবে দ্রবণ চ্যাপ্টার নিয়ে। তো যাই হোক ওই ভিডিওটাও কেউ দেখতে পারো যদি আরও ডিটেলসে শিখতে চাও। আর এখানে 11 এর যেটুকু আছে সেইটুকুই শুধুমাত্র আলোচনা করা হবে, এবং 4 ধরনের স্ট্রেংথ নিয়ে আলোচনা করা হবে: শতকরা মাত্রা, মোলারিটি, নর্মালিটি আর মোলালিটি। তো এই জিনিসগুলো অনেকে জটিল লাগতে পারে, একটু মন দিয়ে দেখে নাও তাহলে খুব সহজ লাগবে। মানে আগে হয়তো নিজেরা পড়তে গিয়ে বা কোথাও হয়তো পড়েছো জটিল লেগেছে, কিন্তু এখানে দেখে নাও খুব সহজেই বুঝতে পারবে তোমরা। প্রথমেই আমরা একটা বিষয় জানবো যে বাইনারি দ্রবণ কি জিনিস। বাইনারি দ্রবণ, বাইনারি কথাটার মানে হচ্ছে দুটো উপাদান থাকবে। বাইনারি মানেই দুটো। তাহলে যখন আমরা দেখবে জলের মধ্যে, একটা গ্লাসের মধ্যে ধরো যে কিছুটা জল নিয়েছো তুমি, এই জলটার মধ্যে ধরো তুমি চিনি যোগ করলে, তাহলে এটা চিনি দ্রবণ চলে এলো। তাহলে এখানে তোমার জল ছিল, জল আর তার সাথে চিনি যোগ করেছো, তাহলে টোটাল দুটো উপাদান হলো, দেখো জল আর চিনি। এইটাই হচ্ছে বাইনারি দ্রবণ। ব্যাপারটা বোঝা গেছে, যেখানে দুটো উপাদান শুধুমাত্র থাকবে। দুইয়ের থেকে যখনই বেশি হয়ে যাবে তখন আর বাইনারি থাকবে না কিন্তু। তাহলে দুটো উপাদান থাকলে তাকে বাইনারি দ্রবণ বলা হচ্ছে। তাহলে এটা টোটাল যেটা পাওয়া গেল সেটা হচ্ছে দ্রবণ, এবং এই দ্রবণটাকে আমরা বলতে পারি চিনির দ্রবণ, এটা বলা যেতে পারে। বা আমরা দেখবে বাড়িতেও এরকম অনেক সময় দ্রবণ তৈরি করি, শরবত তো গ্রীষ্মকালে অনেকেই খাও, অসুবিধার কিছু নেই। আর নুন চিনির দ্রবণ অনেক সময় তৈরি করো, ওটা কিন্তু বাইনারি নয়, ওটা তিনটে উপাদান হয়ে গেছে। তো যাই হোক এখানে আরেকটা জিনিস আমরা জেনে নেবো, যদিও অনেকে জানো তাও অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে, তার জন্য একটু বলে দিচ্ছি যে দ্রবণের উপাদানগুলোকে দুটো ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক। এখন কোনটা দ্রাবক আর কোনটা দ্রাবক সেটার জন্য একটু সহজ করে বলে দিচ্ছি। দেখো দেখো দ্রাবক যে শব্দটা, এটা তিনটে অক্ষর আছে, তার মানে একটু বড় দেখো। আর দ্রাবটাতে দুটো অক্ষর আছে, তার মানে একটু ছোট। তার মানে যেটার পরিমাণ বেশি থাকবে সেটা হবে দ্রাবক, আর যেটার পরিমাণ কম থাকবে সেটা হচ্ছে দ্রাবক। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, যে দ্রবণের মধ্যে দেখো যখন তুমি জলের মানে চিনির দ্রবণ তৈরি করছো, জলের পরিমাণটা অনেকটা বেশি থাকছে, তাহলে জলটা হচ্ছে তোমার দ্রাবক। আর চিনিটার পরিমাণ কম থাকবে, নিশ্চিত এটা কম থাকবে, মানে জলের থেকে বেশি তো চিনি দেবে না। চিনির পরিমাণ কম, এক গ্লাস জলে হয়তো তুমি 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 7 চামচ, যে যেমন খুশি চিনি দিতে পারো, কিন্তু জলের থেকে সেটা কম হবে। তাহলে চিনিটা হচ্ছে তোমার দ্রাবক আর জলটা হচ্ছে দ্রাবক। ব্যাপারটা বোঝা গেছে আশা করি। এরপরে আমরা মাত্রাগুলো বা শক্তিগুলো একটা একটা করে আলোচনা করে নেবো। প্রথমেই আসবো আমরা শতকরা মাত্রা, পার্সেন্টেজ কম্পোজিশন বলা হয় এটাকে। তো শতকরা মাত্রা ব্যাপারটা কি না, টোটাল দ্রবণটার মধ্যে, মানে যদি টোটাল 100 ভাগ দ্রবণ তুমি ধরো, তাহলে 100 ভাগ দ্রবণে যত ভাগ দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে ওই দ্রবণের শতকরা মাত্রা। টোটাল দ্রবণটার মধ্যে যদি 100 ভাগ দ্রবণ হয়, তার মধ্যে যত ভাগ দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে ওই দ্রবণটার শতকরা মাত্রা। এটা 3 রকমভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে W/W হয়, সেটা কিরকম না, যদি ভাগের জায়গায় এটা গ্রাম করে দাও, যে 100 গ্রামে যত গ্রাম দ্রবীভূত আছে, অর্থাৎ দুটোই গ্রামে থাকলো, দুটোই ওয়েট বোঝাচ্ছে, তখন এই শতকরা মাত্রাটাকে W/W বলা হয়। কোথাও দেখবে W/V থাকতে পারে, অর্থাৎ দ্রবণটাকে তুমি আয়তনে নিয়ে এসো, যে 100 ml দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রাব থাকে, তাহলে এটা W/V হয়ে যাবে। আচ্ছা, কোথাও V/V ও থাকতে পারে, দুটোকেই তুমি ml এ নিয়ে চলে এসো, দুটোকেই মানে আয়তনে নিয়ে চলে এসো, যে 100 ml দ্রবণের মধ্যে যত ml দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ওই দ্রবণের শতকরা মাত্রা। তাহলে শতকরা মাত্রাটা এইভাবে নানা রকমভাবে প্রকাশ করা যায়। যেমন হচ্ছে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো 10% বলা হলো W/W, W/W চিনির দ্রবণ। তাহলে এই যে জিনিসটা লিখলাম, এটার মানেটা কি দাঁড়াচ্ছে, 10% W/W চিনি দ্রবণ, এর মানে হচ্ছে যে টোটাল 100 গ্রাম, এখানে W আছে দেখো নিচটা, তাহলে 100 গ্রাম দ্রবণের মধ্যে 10 গ্রাম চিনি আছে। টোটালটা 100, তার মধ্যে 10 গ্রাম চিনি আছে। একই রকমভাবে 20% W/V NaOH দ্রবণ, এর মানেটা কি না, টোটাল 100 ml দ্রবণের মধ্যে, নিচটা দেখো ভি আছে, মানে এটা ভলিউমে চলে আসবে দ্রবণটা, তাহলে টোটাল 100 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম NaOH আছে। আচ্ছা, 70% V/V ইথানল দ্রবণ, তার মানে কি টোটাল 100 ml দ্রবণের মধ্যে 70 ml ইথানল আছে। এই পার্সেন্টেজ তোমাদের স্যানিটাইজেশনে বলা ছিল তাই তো, যে 70% অ্যালকোহল থাকতে হবে, তাহলে এটা 70% V/V ইথানল দ্রবণ, তার মানে কি টোটাল দ্রবণটা 100 ml, তার মধ্যে 70 ml তোমার ইথানল আছে।
এটা বোঝা যাচ্ছে। তাহলে পার্সেন্টেজটা বোঝা গেছে যে টোটাল ১০০ ভাগে দ্রবণে কত ভাগ তোমার দ্রাব্য দ্রবীভূত আছে। দ্রাব্য বলতে যেটা কম থাকে সেটা কত ভাগ। ১০০ টোটাল দ্রবণটা, তার মধ্যে কতটা দ্রাব্য আছে। নেক্সট আমরা দ্বিতীয় যে শক্তি বা মাত্রাটাতে চলে আসছি, মোলারিটি। এটা দেখো মোলারিটি। মোলারিটি হচ্ছে একটা স্ট্রেংথ দ্রবণের, এটা একটা পরিমাপের বিষয় বলতে পারো। এটা কি বোঝায় না, ১ লিটার দ্রবণে, টোটাল দ্রবণটা হচ্ছে ১ লিটার, তার মধ্যে যত মোল দ্রাব্য আছে, যত মোল দ্রাব্য আছে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। এখন দেখো এখানে এই যে ১ লিটার বা মোল লিখেছি, এগুলো আরো নানা রকম ভাবে দেয়া থাকতে পারে। যেমন ১ লিটার মানেই হচ্ছে তোমার ১০০০ ml বলতে পারি। ১ লিটার আর ১০০০ ml তো একই জিনিস। তাহলে কোথাও এটাও পেতে পারো যে ১০০০ ml দ্রবণে যত মোল দ্রাব্য আছে। বা তোমার কোথাও দেখবে এরকম হতে পারে ১০০০ সিসিও দেয়া থাকতে পারে। একই বিষয়কে বোঝায়। যাই হোক, আমরা মোট কথা বলতে পারি ১ লিটার দ্রবণে যত মোল দ্রাব্য থাকে। এই মোলটাকেও একই রকমভাবে তোমার গ্রাম মোল দেয়া থাকতে পারে কোথাও। তাহলে গ্রাম মোল থাকলেও সেই একই জিনিসকে বোঝাচ্ছে। অথবা গ্রাম অণু দেয়া থাকতে পারে কোথাও। তাই এটাও সেই একই জিনিস বোঝাচ্ছে। মোল, এক মোল মানেই হচ্ছে ১ গ্রাম অণু। তাহলে গ্রাম মোল থাকুক, গ্রাম মোল থাকুক, গ্রাম অণু থাকুক, একই ব্যাপার। আমরা তাহলে সহজভাবে বলতে পারি ১ লিটার দ্রবণে যত মোল দ্রাব্য আছে। এখন মোলটা আমরা কি করে বের করি? না, মোল বের করার নিয়ম আমি আগেই দেখবে তোমাদের বলেছি। যদি কেউ মিস করেছো আরেকবার বলে দিচ্ছি যে মোল সংখ্যা সমান আসবে প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। এটা করে দিলেই মোল সংখ্যা চলে আসবে। যেমন হচ্ছে NaOH, যদি তোমাকে ধরো ৪০ গ্রাম দেওয়া হয়, ৪০ গ্রাম NaOH দেওয়া হয়েছে তোমাকে, তার মানে এক্ষেত্রে প্রদত্ত ওজন হচ্ছে ৪০ গ্রাম। তাহলে এর যদি আমরা মোল সংখ্যা বের করতে চাই, মোল কত কি করে বের করবো না, প্রদত্ত ওজন ৪০ গ্রাম। আচ্ছা, NaOH এর আণবিক ওজন কত হবে? সোডিয়াম হচ্ছে ২৩, অক্সিজেন ১৬ আর হাইড্রোজেন ১, টোটাল করবে দেখবে সেই ৪০ই আসবে। তাহলে প্রদত্ত ওজন বা আণবিক ওজন দুটোই হয় গ্রাম দাও, মানে এটা গ্রাম আণবিক ওজন করো, অথবা দুটোই ৪০ করে দাও, তাহলে টোটাল মোল সংখ্যা কত আসছে? 1 আসছে। একই রকমভাবে তোমাকে যদি 0.4 গ্রাম NaOH দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে কি হবে মোল সংখ্যাটা? না, 0.4 ডিভাইডেড বাই ৪০ করে দাও, তার মানে এটা মোল সংখ্যা আসবে 0.1 মোল, তাই তো? তাহলে প্রদত্ত ওজন বা আণবিক ওজন যদি করে দাও, মানে যতটা তোমাকে দেওয়া হয়েছে ডিভাইডেড বাই তার আণবিক ওজন, তাহলেই মোল সংখ্যা পেয়ে যাবে। তার মানে বুঝতে পারছো, ১ লিটার দ্রবণে যত মোল দ্রাব্য থাকে সেটাই হচ্ছে তার মোলারিটি। এটা ভালো করে একটু মুখস্থ করে নেবে, মোলারিটির সংজ্ঞাটাও এটা মুখস্থ করে নিলে এর ক্যালকুলেশনটা তোমার সহজ হয়ে যাবে। ১ লিটার দ্রবণে যত মোল দ্রাব্য থাকে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। তবে এখানে বলে রাখি যে মোলারিটিকে ক্যাপিটাল এম এই অক্ষরটা দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এম দ্বারা। এবং মোলারিটি সমান আমরা বলতে পারি দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। কারণ কি না, ১ লিটার দ্রবণে যত মোল দ্রাব্য আছে, তাহলে উপরে দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, এটাই হচ্ছে মোলারিটির ইকুয়েশন হবে আমাদের। এটা কিভাবে আসছে যদি বুঝতে না পারো, তার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। ধরো ধরো ৫ লিটার দ্রবণে তোমার ২০ মোল দ্রাব্য দ্রবীভূত আছে। ধরে নাও যে এরকম একটা কন্ডিশন করেছো, দ্রাব্য মিশিয়েছো, তাহলে দেখা গেল যে টোটাল ৫ লিটার দ্রবণ হলো এবং ২০ মোল দ্রাব্য তুমি ওটাতে দিয়েছো। তাহলে এই দ্রবণটার মোলারিটি কি হবে? তাহলে ১ লিটারে কত মোল আছে সেটা আমাদের বের করতে হবে, সেটাই মোলারিটি হবে। তাহলে এটা ঐকিক নিয়ম, নর্মাল অঙ্ক। ১ লিটার দ্রবণে কি হবে? ২০/৫ এত মোল দ্রাব্য দ্রবীভূত থাকবে। তার মানে এটা কত আসছে? ৪ মোল, তাই তো? এটা আসছে ৪ মোল দ্রাব্য দ্রবীভূত থাকবে ১ লিটারে। তার মানে দ্রবণের মোলারিটি আমরা যদি করি, মোলারিটি সমান কি আসবে? ৪ আসছে, অর্থাৎ ৪ মোলার দ্রবণ বলা যেতে পারে। এইভাবে ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম লিখে দেওয়া হয়। তাহলে এই যে ধরো ইকুয়েশনটা আমরা যেটা পেলাম, যে কিভাবে এটা এলো, ২০/৫ করা হয়েছে। দেখো ২০টা কি? ২০টা হচ্ছে দ্রাবের মোল সংখ্যাটা। এই দেখো দ্রাবের মোল সংখ্যা উপরে লিখেছি। আর ৫টা কি? দ্রবণের আয়তন, ৫ লিটার, ওই জন্য নিচে দ্রবণের আয়তন। তার মানে এই ২০/৫ করে দিলেই যেমন মোলারিটি চলে আসছে, তাহলে আমরা বলতে পারি যে মোলারিটি সমান দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। এটা করে দিলেই দ্রবণটার মোলারিটি চলে আসবে। এক্ষেত্রে যেমন ২০/৫ করে এসছে। বোঝা গেছে বিষয়টা? এরপর দেখো এর একক কি আসবে, মানে মোলারিটির একক কি আসবে। ইউনিট যদি আমরা দেখি, এর ইউনিট আসবে, দেখো দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন, তার মানে মোল পার লিটার বলে দিতে পারি আমরা। এটা আসছে না ইউনিটটা? দ্রাবের মোল সংখ্যা উপরে থাকছে ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, তাহলে মোল পার লিটার। এটাই হচ্ছে মোলারিটির একক, মোল পার লিটার। এটা একটু করে রাখবে। আচ্ছা, মোলারিটিটা কি উষ্ণতার উপর নির্ভরশীল হবে? এটা কিন্তু উষ্ণতা ডিপেন্ডেন্ট হবে। কেন না, এক্ষেত্রে দেখো দ্রবণের আয়তন রয়েছে, তাহলে আমরা যদি উষ্ণতার উপর ডিপেন্ডেন্সি দেখাই, তাহলে এই মোলারিটিটা কিন্তু উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট হবে। কেন হবে না, দ্রবণের আয়তন রয়েছে, আয়তন টার্মটা উষ্ণতার উপর নির্ভরশীল।
মোল সংখ্যাটা উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কিন্তু আয়তনটা তো উষ্ণতার সাথে পরিবর্তন হতে পারে। তার জন্যে টোটাল মোলারিটিটাই উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ উষ্ণতার উপর নির্ভরশীল। এখন দেখো উদাহরণ দিয়ে আমরা কয়েকটা দ্রবণের মোলারিটি দেখতে চাইবো যে কীরকমভাবে আসছে মোলারিটিটা। ধরো 1 লিটার দ্রবণে 98 গ্রাম H2SO4 আছে, তাহলে এই দ্রবণটার মোলারিটি কেমন হবে? এখন H2SO4 এর আণবিক ওজন ক্যালকুলেট করবে, 98 গ্রামে ওর মোল সংখ্যাটা বের করবে, দেখবে আণবিক ওজনও ওর হচ্ছে 98 H2SO4 এর ক্ষেত্রে। হাইড্রোজেন 1 করে 2 আর সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 4 64, টোটাল করবে দেখবে 98 আসছে। তার মানে প্রদত্ত ওজন বা আণবিক ওজন 1 চলে আসবে 1 মোল। যেহেতু 1 লিটার 1 মোল আছে, তাহলে মোলারিটি কি আসবে? মোলারিটি হবে 1, তাহলে 1 মোলার দ্রবণ এটা বলা যেতে পারে। তার মানে যদি আণবিক ওজনটার সমানই থাকে তাহলে 1 মোলার হচ্ছে। একই রকমভাবে 1 লিটার দ্রবণে 106 গ্রাম Na2CO3 যদি থাকে, তাহলেও সেটাকে আমরা 1 মোলার দ্রবণ বলতে পারি, কারণ Na2CO3 এর ক্ষেত্রে আণবিক ওজন হচ্ছে 106। আচ্ছা, 1 লিটার দ্রবণে যদি 9.8 গ্রাম H2SO4 থাকে, তাহলে এই ক্ষেত্রে যদি তুমি মোলারিটি বের করতে চাও 0.1 আসবে, কারণ এর আণবিক ওজন হচ্ছে 98, তাহলে উপরে প্রদত্ত ওজন হচ্ছে 9.8 আর নিচে আণবিক ওজন 98, তাহলে মোল সংখ্যা হবে 0.1। তো যেহেতু 1 লিটারে 0.1 মোল থাকছে, তার মানে এর মোলারিটিও হবে 0.1 মোলার দ্রবণ আমরা বলতে পারি। তার মানে বুঝতে পারছো, এইভাবে আমরা বিভিন্ন দ্রবণের মোলারিটি দেখতে পারি। প্রথমে তুমি এর মোল সংখ্যাটা বের করে নেবে গ্রামে থাকলে, প্রদত্ত ওজন বা আণবিক ওজন করে, এবারে 1 লিটারে যত মোল আছে সেটাই হবে মোলারিটি। দেখো একই রকমভাবে আমরা নর্মালিটি বিষয়টাতেও আসবো। নর্মালিটিটাও একটা দ্রবণের শক্তি বা মাত্রা। তার নর্মালিটিটার চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এন, যেমন মোলারিটিটা ছিল ক্যাপিটাল এম, এটা হচ্ছে ক্যাপিটাল এন। এখন নর্মালিটি আমরা কাকে বলবো? অনেকটা একই ধরনের, দেখো সংজ্ঞাটা 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য থাকে ওটাতে ছিল যত মোল, এটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক, যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য দ্রবীয়তা থাকে সেইটাই হচ্ছে ওই দ্রবণের নর্মালিটি। ব্যাপারটা বোঝা গেছে? মানে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য থাকবে। এখন এটাতেও তাহলে একই রকমভাবে বলতে পারি আমরা যে নর্মালিটি সমান হচ্ছে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। আগেরটার মতনই একইভাবে ওটাতে মোল ছিল আর এটাতে চলে এসেছে তোমার গ্রাম তুল্যাঙ্ক, শুধু এইটুকু আলাদা, দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক এইটুকু শুধুমাত্র আলাদা। এখন দেখো দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক আমরা কিভাবে নির্ভর করব? এটারও সেই একই ধরনের প্রসেস। যদি আমরা প্রদত্ত ওজন বাই তুল্যাঙ্ক ভার করে দিই, তাহলে গ্রাম তুল্যাঙ্কটা পেয়ে যাব, মানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা এই ক্ষেত্রে পেয়ে যাব। মানে যেটা তোমার ওজন দেওয়া থাকবে ডিভাইডেড বাই তার তুল্যাঙ্ক ভার বের করতে হবে। এখন তুল্যাঙ্ক ভার কীভাবে বের করা হয় সেটার ভিডিও তো অলরেডি আগে দেওয়া হয়েছে, তাহলে ওটারও দরকার হলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা টোটাল এই চ্যাপ্টারটারই আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু তুল্যাঙ্ক ভার কীভাবে বের করতে হয় সেটাও একটু দেখে নেবে। তাছাড়া তোমরা তুল্যাঙ্ক ভার না জানলে এখানে নর্মালিটি জানা কিন্তু সম্ভব নয়। আর যারা আমার ভিডিও রেগুলার দেখছো তারা অবশ্যই তুল্যাঙ্ক ভার সম্পর্কে তাদের নলেজ আছে, তাহলে তুল্যাঙ্ক ভার কী জিনিস তারা জানো, তাদের ক্ষেত্রে এটা কিন্তু সহজ লাগবে খুব। পরপর ভিডিওগুলো দেখবে, পরপর দেখলে কিন্তু খুব ইজি লাগবে। আর যদি খাপছাড়া একটা ওখানে দেখলে একটা ওখানে দেখলে এইভাবে দেখো, তাহলে জটিল লাগতেও পারে, কারণ একটা একটা করে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি তো সব ভিডিওগুলোতে। তাহলে যারা পরপর সবগুলো দেখছো তাদের কিন্তু খুব ইজি লাগবে। তাহলে এই জিনিসটা বোঝা গেছে যে গ্রাম তুল্যাঙ্ক কীভাবে বের করছো, প্রদত্ত ওজন বাই তুল্যাঙ্ক ভার করে দিলেই হবে। এখন দেখো নর্মালিটি কি সেটাও অলরেডি আমরা বলে দিয়েছি, তাহলে এইটা কি উষ্ণতার উপর নির্ভরশীল হবে? কি মনে হচ্ছে বলো তো? এটা দেখো মোলারিটির মতোই, মোলারিটির মতোই বলতে এটাতেও দেখো দ্রবণের আয়তন রয়েছে, উপরে গ্রাম তুল্যাঙ্কটা উষ্ণতার নিরপেক্ষ, উষ্ণতার উপর নির্ভরশীল নয়, ওটা ওজন সংক্রান্ত ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু এটা তো আয়তন সংক্রান্ত, আয়তনটা উষ্ণতার উপর নির্ভর করে, তার মানে টোটাল নর্মালিটিটাই তোমার উষ্ণতার উপর নির্ভরশীল হবে আমরা বলবো। এখন দেখো এর একক কি হবে না, উপরে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক আর নিচে দ্রবণের আয়তন, তার মানে গ্রাম তুল্যাঙ্ক প্রতি লিটার আমরা বলবো, দ্রবণের আয়তনটা লিটারে এককে, 1 লিটারে যত গ্রাম তুল্যাঙ্ক থাকে, তাহলে গ্রাম তুল্যাঙ্ক প্রতি লিটার বা বলতে পারি গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা হচ্ছে আমাদের নর্মালিটির একক, এবং এটা প্রকাশ করা হয় কিভাবে? এন দ্বারা। তাহলে এর ক্ষেত্রে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা নর্মালিটিটা দেখে নিই কীরকমভাবে আসে। তাহলে দেখো H2SO4 এর যে তুল্যাঙ্ক ভার, আণবিক ওজন তো দেখেছিলাম 98, কিন্তু তুল্যাঙ্ক ভার হচ্ছে তার অর্ধেক, 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, কারণ এই অ্যাসিডের ক্ষারগাহিতা হচ্ছে 2, দুটো H+ দিতে পারে। তুল্যাঙ্ক ভার বের করার নিয়মটা আমি আগে বলে দিয়েছি। এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 49, অর্ধেক, মানে 98 নয়, কিন্তু 98টা হচ্ছে আণবিক ওজন, তুল্যাঙ্ক ভার হচ্ছে 49। তাহলে 1 লিটার দ্রবণে যদি 49 গ্রাম H2SO4 থাকে, তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক আছে আমরা বলতে পারি, যেহেতু এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 49। তাহলে এক্ষেত্রে নর্মালিটি হবে 1 নর্মাল, তাই তো, দ্রবণের নর্মালিটি। যদি 4.9 গ্রাম থাকে 1 লিটারের মধ্যে, তাহলে হচ্ছে
0.1 নর্মাল, এটাকে আমরা বলতে পারি। 1 লিটার দ্রবণে যদি 98 গ্রাম H2SO4 থাকে তাহলে এর নর্মালিটি কত হবে? মোলারিটি নয় কিন্তু, নর্মালিটি কত হবে? এখন দেখো এই তুল্যাঙ্ক ভার হচ্ছে 49, তাহলে 98 গ্রাম আছে মানে দ্বিগুণ আছে বলতে পারি। তার মানে এটা হবে 2 নর্মাল, মানে দ্রবণের নর্মালিটি হচ্ছে 2। বোঝা গেছে আশা করি উদাহরণগুলো? তাহলে এইভাবে আমরা যে কোনো দ্রবণের নর্মালিটি বের করে নিতে পারবো, মানে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য আছে সেটা দেখেই আমরা বলে দিতে পারবো নর্মালিটি কত। নেক্সট দেখো লাস্ট আমরা যে শক্তির বা মাত্রাটাতে আসছি মোলালিটি। এটা দেখো মোলারিটি আর মোলালিটি দুটো প্রায় একই ধরনের শুনতে লাগছে, একটু আলাদা। এটাতে ল আছে, আগেরটাতে র ছিল, অর্থাৎ আগেরটাতে আর ছিল, এটাতে এল এসছে। মোলালিটি এটা। তা মোলালিটিটাকে স্মল এম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আগেরটা মোলারিটি যেটা ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল এম ছিল, এটার ক্ষেত্রে স্মল এম। এটা হচ্ছে মোলালিটি। এই এককটা কিন্তু একটু অন্য ধরনের আগের দুটোর থেকেই। মানে আগেরগুলোতে দেখবে তোমার ছিল 1 লিটার দ্রবণের মধ্যে, এটাতে দেখো প্রথমেই যেটা আসছে, প্রথমে তো লিটার নয়, এটা ভরে চলে আসছে, মানে আয়তনে নয়, এটা চলে আসছে তোমার কেজিতে, মানে ভরে এসছে। তাহলে 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকে, এটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। আগেরগুলো ছিল দ্রবণের মধ্যে, এটা হচ্ছে শুধু দ্রাবকটাকে ধরা হচ্ছে, যে 1 কেজি দ্রাবকটার মধ্যে, মানে টোটালটাকে ধরা হচ্ছে না। দ্রাবক আর দ্রাবক দুটো যোগ হয়ে তৈরি হয় দ্রবণ, তো সেটা হচ্ছে টোটালটা। কিন্তু এখানে শুধুমাত্র দ্রাবকটার কথাটা ভাবা হচ্ছে, যে 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব্য থাকবে, এই ধারটা মোলারিটির মতোই, যত মোল দ্রাব্য থাকবে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। কিন্তু এই প্রথমের দিকটা, এই দিকটা টোটালি আলাদা। দেখো প্রথমত এটা ভর চলে এসছে, আর দ্বিতীয়ত টোটাল দ্রবণ নেই এখানে, এখানে দ্রাবক হয়ে গেছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবে, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। তাই সংজ্ঞাটা ভালো করে নেবে, যে 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে। এখন 1 কেজি না লিখে কোথাও কোথাও 1000 গ্রামও থাকতে পারে, সে একই তো ব্যাপার নাকি? তাই এরকমও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আগেরগুলোর মতো এটার ক্ষেত্রেও বলতে পারি যে মোলালিটি, মোলালিটি সমান হচ্ছে দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর কেজিতে। কারণ কি 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব্য থাকে, তার জন্য দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর করে দিলেই তোমার মোলালিটিটা পেয়ে যাবে। মোলালিটিটাকে স্মল এম দ্বারা চিহ্নিত করা হয়, এখানে স্মল এমটা লিখে রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ভর, এটা করতে হবে, তাহলে তোমার মোলালিটি চলে আসছে। আচ্ছা, এটা কি তোমার উষ্ণতার উপর নির্ভরশীল হবে? লক্ষ্য করে দেখো তো, এটা দেখো আগেরগুলোর থেকে আলাদা হবে, যে উপরে আছে মোল সংখ্যা, এটা তো উষ্ণতার উপর নির্ভরশীল নয়, উষ্ণতা নিরপেক্ষ। আচ্ছা, নিচটাও আছে ভর কেজিতে, এখন ভরটাও কিন্তু উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট নয়। তার মানে টোটাল যে মোলালিটিটা উষ্ণতা নিরপেক্ষ, মানে এটা উষ্ণতার উপর নির্ভরশীল নয়। তাহলে যতগুলো তোমরা স্ট্রেংথ পেলে বা শক্তি পেলে, তাদের মধ্যে একমাত্র এই মোলালিটিটাই উষ্ণতার নিরপেক্ষ পাচ্ছ। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে দিতেও পারে, যে হয়তো বলে দিল যে নিম্নলিখিত কোন একক, এই এককগুলির মধ্যে কোনটি উষ্ণতার নিরপেক্ষ, মানে উষ্ণতার উপর নির্ভরশীল নয়। দিয়ে তোমাকে শতকরা মাত্রা, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি এরকমভাবে দিয়ে দিল 4টে অপশন, তোমাকে চুজ করতে হবে। তাহলে বুঝতে পারছো, শুধুমাত্র মোলালিটিটা উষ্ণতার উপর নির্ভরশীল নয়, বাকি কিন্তু সবাই উষ্ণতার উপর নির্ভরশীল হবে। শতকরা মাত্রাটাও হবে না যদি W/W হয়, কিন্তু W/V বা V/V এগুলো হলে কিন্তু শতকরা মাত্রাটাও নির্ভরশীল হবে। যাই হোক, মোলারিটিটা খেয়াল রাখবে, উষ্ণতা নিরপেক্ষ। এখন এর একক কি আসবে? দেখো উপরে আছে দ্রাবের মোল সংখ্যা, নিচে আছে দ্রাবকের ভর, তাহলে মোল পার কেজি এটা বলতে পারি আমরা একক। তার মানে এটা ইউনিট আমরা লিখতে পারি মোল পার কেজি, এটা হচ্ছে মোলালিটির একক। আশা করি বোঝা গেছে, খুব সহজ জিনিস। এটারও দুটো উদাহরণ দিয়ে দেখে নেবো যে মোলালিটিটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। ধরো 1000 গ্রাম জলে 40 গ্রাম NaOH আছে, এখন 40টাই হচ্ছে NaOH এর আণবিক ভর বলা যেতে পারে। তার মানে 40 গ্রাম মানেই হচ্ছে 1 মোল। তাহলে 1000 গ্রাম বা 1 কেজি, যেটা 1 কেজিতে যদি 1 মোল থাকে তাহলে তার মোলারিটি কত হবে? 1 মোলাল হবে। এটা স্মল এম দিতে হবে। আচ্ছা, 1000 গ্রাম জলে যদি 0.4 গ্রাম NaOH দ্রবীভূত থাকে, তার মানে এই ক্ষেত্রে কত মোল দ্রবীভূত আছে? 0.1 মোল। 40 গ্রামে যদি 1 মোল হয় তাহলে 0.4 গ্রামে কত হবে? 0.1 মোল। তার মানে এক্ষেত্রে মোলালিটি যেটা দাঁড়াবে 0.1 মোলাল দ্রবণ আমরা বলতে পারি। মানে ক্যাপিটাল এম আর হচ্ছে না, এক্ষেত্রে স্মল এম হচ্ছে। মোলারিটিটা যেমন ক্যাপিটাল এম হয়েছিল, এক্ষেত্রে কিন্তু স্মল এম হবে, এবং দ্রবণটাকে বলা হবে অত মোলাল। ল আসছে লাস্টে, অত মোলাল দ্রবণ। আগেরটা কি ছিল? মোলার দ্রবণ, এটা মোলাল দ্রবণ চলে আসবে। নেক্সট দেখবে দু একটা সমীকরণ আছে, মোলারিটি সমীকরণ আর নর্মালিটি সমীকরণ। এগুলো খুব সহজ জিনিস, একটু দেখে রাখো, খুব বেশি কাজে লাগে না, তবুও একটু শিখে রাখো যদি বাই চান্স তোমাদের কম্পিটিটিভ এক্সামে চলে আসে। এখন দেখো লঘুকরণ, মোলারিটি সমীকরণটা প্রথমে দেখছি, লঘুকরণ আর মিশ্রণ,
এই দুরকম কন্ডিশন করে রাখবে, তা এর বাইরে যদি আরও কিছু দেওয়া থাকে ওগুলো খুব একটা দরকার নেই। লঘুকরণ মানে কি, ধরো একটা দ্রবণ তোমার ছিল যেটার মোলারিটি বলছি অর্থাৎ ক্যাপিটাল M1 মোলারিটি ছিল আর V1 এর আয়তন ছিল, এরপরে ওটাকে তুমি লঘু করে দিয়েছো। আর লঘু করেছো মানে কি, দ্রাবকটা আরও বেশি করে যোগ করেছো। তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ধরো এতটা তোমার জল ছিল, এর মধ্যে তুমি কিছুটা চিনি দিয়েছিলে। ধরো এখানের মধ্যে তুমি 5 চামচ চিনি তুমি যোগ করেছিলে, তাহলে এটা তোমার একটা দ্রবণ ছিল। এরপরে এটাকে লঘু করবে মানে কি, এর মধ্যে আরও জল দিতে হবে, তাই তো? মানে দ্রাবকটা আরও যোগ করলে তাহলে এটা লঘু হয়ে গেল, মানে দ্রাবকের আয়তনটা বেড়ে গেল। এখন যখন আয়তন বেড়ে গেল তখন ওর মোলারিটিও চেঞ্জ হয়ে যাবে, কারণ 1 লিটারে যত মোল থাকে সেটাই হচ্ছে মোলারিটি, মানে পার লিটারে যত মোল থাকে। তোমার চিনি তো বাড়লো না, কিন্তু জলটা তুমি বাড়িয়ে দিয়েছো, তার মানে লঘু হয়ে গেছে, মানে মোলারিটিও চেঞ্জ হয়ে গেল, হয়তো M2 হয়ে গেল ধরো। আর নতুন যে আয়তনটা পেলে, যেটা বেড়ে গেল আয়তন, সেটা হচ্ছে V2। যদি এরকম হয়, ধরো প্রথমে ছিল M1 V1 আর পরে এলো M2 V2, তাহলে লঘুকরণের ফলে যে ইকুয়েশনটা হবে সেটা বলছে M1 ইন্টু V1 সমান M2 ইন্টু V2 আসবে। এটা হচ্ছে তোমার মোলারিটি ইকুয়েশন 1 নম্বর পেলাম আমরা প্রথম লঘুকরণের ক্ষেত্রে। নেক্সট আমরা আরেকটা কেস দেখব মিশ্রণের ক্ষেত্রে কেমন হচ্ছে। ধরো এরকম দুটো দ্রবণ ছিল, দুটো দ্রবণকে মিশিয়ে এটাতে ঢেলে দিয়েছো। তাহলে দেখো, এটা ধরো প্রথম যে দ্রবণটা তোমার ছিল এটা ধরো মোলারিটি M1 আর এর আয়তন হচ্ছে V1 ধরে নাও। একটা তো যে কোনো আয়তন আর যে কোনো মোলারিটি থাকবে, তাহলে সেগুলোই আমরা ধরে নিচ্ছি M1 আর V1। এর ক্ষেত্রে মোলারিটি হচ্ছে M2 আর আয়তন হচ্ছে V2। তাহলে এই দুটোকেই মিশিয়ে দিয়েছো, এখানে ঢেলে দিয়েছো ধরো। তাহলে নতুন যে আয়তনটা আসবে, নতুন আয়তনটা কত হবে, V1 প্লাস V2, দুটো আয়তন তো মিশিয়ে দিয়েছো। এটা V1 আয়তনের ছিল, এটা V2 আয়তনের, তাহলে ওই দুটোর যোগফলই হবে এটার আয়তন টোটাল। আচ্ছা, নতুন যে মোলারিটিটা আসবে, মোলারিটিটা কিন্তু ওইভাবে যোগ করে হবে না, কারণ মোলারিটি এর যা ছিল সব আলাদা আলাদা ছিল। তাহলে এখানে যখন আসবে, ধরো নতুন মোলারিটি এলো M, ধরো নাও এটা এলো একটা নতুন একটা মোলারিটি এলো, তাহলে এক্ষেত্রে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা হচ্ছে M ইন্টু V1 প্লাস V2, মানে যেটা মিশ্রণের দেখো M ইন্টু V1 প্লাস V2, এইটা সমান হবে M1 V1, মানে M1 ইন্টু V1 প্লাস M2 V2, মানে M2 ইন্টু V2। তাহলে এইটা একটা ইকুয়েশন এলো, এটা হচ্ছে মিশ্রণের ক্ষেত্রে, মানে নতুন যে মোলারিটি M ইন্টু নতুন আয়তন সমান হচ্ছে M1 V1 প্লাস M2 V2। জাস্ট সমীকরণগুলো একটু করে রাখবে, এগুলো খুব বেশি দরকার কিছু নেই, জাস্ট একটু তোমাদেরকে পড়িয়ে রাখছি, যদি ইনকেস কোথাও পাও তাহলে তোমরা কাজে লাগাতে পারবে, আশা করি পাবে না এগুলো। নেক্সট একই রকমভাবে নর্মালিটির দেখো দুটো ইকুয়েশন আমরা পাবো। প্রথমে আমরা দেখব লঘুকরণটা তো সেই একই রকম, যে উদাহরণটা আমরা দিয়েছিলাম ওই রকমই। প্রথমে একটা তোমার দ্রবণ ছিল, তারপরে আবার অতিরিক্ত দ্রাবক যোগ করেছো। তাহলে প্রথম যে অবস্থাটা, সেক্ষেত্রে ধরো আয়তন ছিল V1 আর নর্মালিটি ছিল N1। তাহলে এটা প্রথম অবস্থায় ছিল, যখন তুমি লঘু করে দিলে অর্থাৎ আরও দ্রাবক যোগ করে দিলে, তখন তোমার নতুন নর্মালিটি হয়ে গেল N2 আর আয়তন হয়ে গেল V2। যদি এই ধরনের ঘটনা ঘটে লঘু করার ফলে, তাহলে কি হবে দেখো, এখানে ইকুয়েশনটা আসবে N1 V1 সমান N2 V2, মানে যেটা মোলারিটি ইকুয়েশন ছিল একদম সেম ওই রকমই ইকুয়েশনটা আসছে N1 V1 সমান N2 V2। মোলারিটিতে কি ছিল, M1 V1 সমান M2 V2। আচ্ছা, আরেকটা সেকেন্ড কেস হতে পারে যে সম্পূর্ণরূপে যদি বিক্রিয়া করে, ব্যাপারটা কীরকম দেখো। ধরো এখানে তোমার একটা দ্রবণ আছে, এই দ্রবণটার, এটা একটা অন্য পদার্থের দ্রবণ, ধরো NaOH আছে, ক্ষারের দ্রবণ ধরে নাও, এর আয়তন হচ্ছে V1 আর নর্মালিটি হচ্ছে N1। এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছ, ধরো H2SO4 দিয়ে বিক্রিয়া করাচ্ছ। এই যে H2SO4টা রয়েছে, মানে এটার আয়তন হচ্ছে V2 ধরো, আর নর্মালিটি হচ্ছে N2। তাহলে এর আয়তন কিন্তু একই নয়, এর নর্মালিটিও একই নয়, কিন্তু ধরো বিক্রিয়া করালে এবং দুটো দেখা গেল পুরোপুরি বিক্রিয়া করে নিল, মানে আর কোনো অ্যাসিড বা ক্ষার তোমার পড়ে নেই। যদি এরকম হয়, মানে টোটাল যতটা অ্যাসিডের জন্য যতটা ক্ষার লাগছে, তা পুরোটাই যদি প্রশমিত করে দেয়, এটা ট্রাইটেশনের ক্ষেত্রে দেখবে কাজে লাগে। তার মানে যখন সম্পূর্ণভাবে বিক্রিয়া করে দেবে দুটো পদার্থ, তখন যেটা আসবে সেই একই রকম N1 V1 সমান হবে N2 V2। এই ইকুয়েশনটাও দেখো আগের মতনই চলে এলো। তার মানে এটাই হচ্ছে নর্মালিটি ইকুয়েশন, এবং নর্মালিটির সব ইকুয়েশনগুলোই দেখো একই ধরনের। মানে লঘুকরণ করলেও তুমি N1 V1 সমান N2 V2 পাচ্ছ, আর যদি সম্পূর্ণ বিক্রিয়া করে নেয় তাহলেও তুমি N1 V1 সমান N2 V2 পাচ্ছ। এই হচ্ছে তাহলে নর্মালিটি সমীকরণ।
তাহলে ওই দুটো মোলারিটি সমীকরণ আর এই দুটো মানে একই ধরনের, দুটো নয়, এটা একটার মতনই দেখাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে নরমালিটি সমীকরণ তোমাদের। তাহলে এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ ক্লাস। আশা করি ক্লাসটা সহজই লেগেছে। তবে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটা আরেকবার আগিয়ে নিয়ে গিয়ে আরেকবার দেখে নেবে, তাহলে দেখবে খুব সহজ লাগবে। এরপর যেটা লাস্টে তোমাদের সাথে বলেছিলাম যে একটু কথা বলার আছে, সেটা হচ্ছে দেখো তোমাদের যে অঙ্কগুলো আছে কেমিস্ট্রির, অঙ্কগুলো নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই, কোনো ভয় করার দরকার নেই। এখানে সমস্ত ধরনের অঙ্ক তোমাদের করিয়ে দেওয়া হবে। আজকে থিওরি শেষ হলো, নেক্সট দিনে যে ক্লাসটা আসবে সেটা তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টারের অঙ্কগুলোর ওপর ক্লাসটা আসবে। তখন দেখবে অঙ্কগুলো খুব ইজিলি তোমরা করতে পারছো, মানে আগের থেকে অত ভয় করে কোনো লাভ নেই। আরেকটা সেকেন্ড বিষয় বলার আছে, যেটা হচ্ছে মডেল কোশ্চেন। এই চ্যাপ্টারটার থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, যে ধরনের হতে পারে, সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর একটা লিস্ট করে আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক হিসাবে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা একটু ডাউনলোড করে নেবে। ওই মডেল কোশ্চেনটা করে রাখবে অবশ্যই, কারণ মডেল কোশ্চেন থেকে দেখা যায় যে প্রত্যেক বছরই প্রায় 100% কমন চলে আসে। মানে ওগুলো সব ভালো ভালো কোশ্চেনই দেওয়া থাকে। এখন সব ভালো কোশ্চেনগুলো যদি থাকে, তাহলে ওর বাইরের থেকে আর কি দিবে, আর বাইরের থেকে সেরকম কিছু হয় না। ওগুলো করে রাখলেই মোটামুটি সবই পারবে। যদি এক দুটো মডেল কোশ্চেনের বাইরে আসেও, তাহলে দেখবে মডেল কোশ্চেনে ওই টাইপের দেয়া আছে, হয়তো একদম সেম নয় কিন্তু ওই টাইপের দেয়া আছে, মানে ওই বাইরের কোশ্চেনটাও, মডেল কোশ্চেনের বাইরে যেটা এসছে সেটাও তোমরা ইজিলি করতে পারবে। তাহলে মডেল কোশ্চেনটা একটু ভালো করে রাখবে, তাহলে দেখবে পরীক্ষাতে সব কোশ্চেনগুলোই প্রায় কমন পেয়ে যাবে। আর ৩ নম্বর আরেকটা বিষয় বলা আছে, যেটা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব, যেটা হচ্ছে পরমাণুর গঠন। আর পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা, ওটা বলতে পারো যে কেমিস্ট্রির একেবারে ব্যাকবোন। মানে ওই চ্যাপ্টারটা যদি কারো অসুবিধা থাকে, তাহলে কিন্তু তার টোটাল কেমিস্ট্রিটা অসুবিধা থাকবে, কিচ্ছু করার নেই। ওই চ্যাপ্টারটা যদি ভালো করে করা থাকে, তাহলে টোটাল কেমিস্ট্রিটা খুব সে হেলে দুলে মজায় পেরিয়ে যাবে। মানে তার কোনো জায়গাটা কোনো অসুবিধা কিচ্ছু আসবে না। ও পুরো জায়গাটা একদম সুন্দরভাবে চলবে। টোটাল কেমিস্ট্রিটা ইজি হয়ে যাবে। তাহলে সেকেন্ড যে চ্যাপ্টারটা হবে ওটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। আর আমার ভিডিওগুলো পরপর দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি নতুন কেউ এসছো। আর যারা পুরনো তারা তো আশা করি করে রেখেইছো, অসুবিধা কিছু নেই। তাদের তো অলরেডি কেমিস্ট্রি বুঝতে খুব সহজ লাগছে, তাদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারছি। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।